হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে আমি তোমাদের সাথে ডিম আর সয়াবিন দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব। এইভাবে ডিম দিয়ে সয়াবিন রান্না করলে এর স্বাদ মুখে লেগে থাকবে আজীবন। খেতে জাস্ট অসাধারণ টেস্টি হয়। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, ডিম দিয়ে সয়াবিনের এই ঝাঁকানাকা রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 1 প্যাকেট সয়াবিনকে আগে থেকেই সেদ্ধ করে ঠান্ডা জলের মধ্যে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর সয়াবিনগুলো সেদ্ধ করার পরে দেখো কত সুন্দর ফুলে একদম ডবল হয়ে গেছে আর একদম নরম তুলতুলে হয়ে গেছে। তো এখন এই ঠান্ডা জল থেকে সয়াবিনগুলোকে খুব সুন্দর করে জল চেপে চেপে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। আর সয়াবিনগুলোকে যদি এইভাবে একটু জল চেপে চেপে বের করে নেওয়া হয় তাহলে সয়াবিনের মধ্যে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু বেরিয়ে যায়। সমস্ত সয়াবিনগুলোকে খুব ভালো করে জল চেপে চেপে একটা থালার মধ্যে আমি নিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি একটু লবণ, সাথে সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। আর খুব সুন্দর একটা রঙের জন্য এর মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এর মধ্যে এই সময় 1 চামচ বেসনও দিতে পারো, তবে আজকের রেসিপিতে আমি কোনো রকম বেসন দেবো না, এর মধ্যে দিয়ে দেবো ডিম। এখানে আমি 3টে ডিম নিয়েছি, তোমরা চাইলে কিন্তু 2টো ডিম দিয়েও বানাতে পারো। 3টে ডিমকে আলাদা একটা পাত্রের মধ্যে ভেঙে নিয়েছি, তাহলে কোনো ডিম যদি নষ্ট থাকে সেটা কিন্তু বোঝা যাবে। তো দেখো এখানে আমি 3টে ডিমকে আলাদা একটা পাত্রের মধ্যে ভেঙে সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম। এখন এই সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে সয়াবিনের সাথে মেখে নিতে হবে। হাতের সাহায্যে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে এইভাবে মেখে নিতে হবে। তো বন্ধুগণ, সয়াবিন তোমরা অনেক রকমভাবে খেয়েছো, বাট এই পদ্ধতিতে একবার ডিম দিয়ে সয়াবিন রান্না করেই খেয়ে দেখতে পারো। গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে খেতে যেমন দুর্দান্ত লাগে, আবার গরম গরম ধোয়া ওটা রুটি পরোটার সাথে খেতেও কিন্তু অসম্ভব সুস্বাদু লাগে। তো সয়াবিনের সাথে সমস্ত কিছুকে একসাথে খুব সুন্দর করে মেখে নিয়েছি, তারপর একটা সাইডে রেখে দেবো। এখন আমি একটা মশলা তৈরি করে নেব। তো মশলাটা তৈরি করার জন্য ছোট্ট একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটোকে একটু ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম, সাথে হাফ ইঞ্চির থেকে একটু বেশি আদাকে এরকম করে একদম ছোট ছোট করে কুচি করে দিয়ে দিলাম। এর মধ্যে আমি 7-8 কোয়া দিয়ে দেবো রসুন। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। এখানে আমি শুকনো লঙ্কা দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু শুকনো লঙ্কার জায়গায় কাঁচা লঙ্কাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। শুকনো লঙ্কা দুটোকে একটু উষ্ণ গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে লঙ্কা দুটো বেশ অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। মিক্সিং জারে দিয়ে বেটে নিলে একদম মিহিভাবে দেখো পেস্ট হয়ে যাবে। তো টমেটো, আদা, রসুন আর শুকনো লঙ্কার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিলাম। এখন এই মশলার পেস্টটাকে একটা সাইডে আমি সরিয়ে রেখে দিলাম। এরপরে আমি একটা গুঁড়ো মশলার মিশ্রণ তৈরি করে রাখবো, তাহলে রান্নাটা একদম ঝটপট করে হয়ে যাবে। তো তার জন্য দেখো এখানে একটা ছোট্ট বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি 10 টাকা দামের যে টক দইয়ের বাটিগুলো পাওয়া যায় সেই বাটি 1 বাটি নিয়েছি। এই 10 টাকা দামের বাটির মধ্যে মোটামুটি 2 থেকে আড়াই চামচের মতো টক দই থাকে। তো দেখো এখানে আমি আড়াই চামচ টক দই পুরোটাই দিয়ে দিলাম, তারপর একটা চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু মিশিয়ে নিতে হবে। আর রান্না করার ঠিক আধা ঘন্টা আগে টক দইটাকে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। সরাসরি কিন্তু টক দইটা রান্নার মধ্যে দেওয়া যাবে না, তাহলে কিন্তু টক দইটা কেটে যেতে পারে। তো টক দইটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, সাথে হাফ চামচ দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো। আর খুব সুন্দর একটা রঙের জন্য এর মধ্যে আমি দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, তবে তোমরা চাইলে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো। যারা একটু ঝাল খেতে বেশি পছন্দ করো তারা ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। এখানে প্রায় 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবারে সমস্ত গুঁড়ো মশলাটাকে টক দইয়ের সাথে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। এই গুঁড়ো মশলা যদি একটু টক দই বা জলের সাথে মিশিয়ে 5-7 মিনিটের জন্য রেখে দেওয়া যায়, তাহলে এই গুঁড়ো মশলা থেকে পুরো একদম বাটা মশলার স্বাদ পাওয়া যায়। তো দেখো সমস্ত গুঁড়ো মশলাগুলো টক দইয়ের সাথে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিয়েছি। আর এই রান্নাতে একটু টক দই দেওয়ার কারণে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। সমস্ত গুঁড়ো মশলাটাকে টক দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন 5 থেকে 7 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। ততক্ষণ আমি সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হয়ে গেলে 2 চামচ দিয়ে দিলাম সরষের তেল। তেলটাকে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে কড়াই গায়ে লাগিয়ে নিতে হবে। তারপরে কড়াই আর সরষের তেলটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আলু। এখানে একটা বড় সাইজের আলুকে ঠিক এরকম করে একটু চৌকো চৌকো করে ছোট ছোট করে কেটে রেখেছিলাম। আলুর পিসগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে আলুগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নেব।
গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে দেখো হালকা সোনালি রং করে ভেজে নিয়েছি। আর আলুগুলো যদি এইভাবে একটু হালকা লালচে করে ভেজে নেওয়া হয়, ভাজতে ভাজতেই দেখবে আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। ডিম সয়াবিনের এই রান্নাতে যদি একটু আলু দেওয়া হয়, খেতে কিন্তু দারুণ লাগবে। তো তোমরা যারা আমার মতো আলু খেতে পছন্দ করো, অবশ্যই কিন্তু রান্নার মধ্যে একটু আলু দেবে, তাহলে দেখবে এই রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। কড়াইতে যে অবশিষ্ট তেলটা আছে তার মধ্যে আমি আগে থেকে ডিম দিয়ে ম্যারিনেট করা সয়াবিনগুলোকে দিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সয়াবিনগুলোকেও কিন্তু একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। এতে সয়াবিনটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, সাথে সাথে ডিমটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো এইভাবে কন্টিনিউ ঘোটানাটা করে সয়াবিনটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সয়াবিনগুলোকে দেখো হালকা লালচে করে ভেজে নিয়েছি। আর এইভাবে যদি সয়াবিনগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নেওয়া হয়, সাথে সাথে ডিমটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আর এইভাবে সয়াবিনগুলো ভাজতে ভাজতে দেখবে কি সুন্দর একটা ডিম ভাজা ঘ্রাণ পাবে। সয়াবিনগুলোকে ভেজে একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তোমরা যারা আগে কখনো আমার মতো করে এইভাবে ডিম দিয়ে সয়াবিন রান্না করে খাওনি, একবার হলো এইভাবে ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে, খেতে জাস্ট অসাধারণ টেস্টি হয়। তারপরে ওই কড়াইতে আমি আরও 3 চামচ দিয়ে দিলাম সরষের তেল। সরষের তেলটা যখন একটু গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা গোটা গরম মশলা ফোড়ন। এখানে 2টো এলাচ, 2-3টে লবঙ্গ আর 2 টুকরো আছে দারচিনি। তারপর আমি এর মধ্যে একটা তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। এইবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে ঘোটানাটা করে ফোড়নটাকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচি করে রেখেছিলাম। তো ঝিরিমিরি পেঁয়াজ কুচিটাকে দিয়ে একদম লালচে করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব। তো পেঁয়াজটাকে দেখো খুব সুন্দর করে নেড়েচেড়ে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজ থেকে যখন খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে মিক্সিং জারে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মিক্সিং জারের মধ্যে আমি টমেটো, আদা, রসুন আর 2টো শুকনো লঙ্কাকে একসাথে দিয়ে মিহি করে বেটে রেখেছিলাম। তো সেই বাটা মশলাটাকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে 3 থেকে 4 মিনিট সময় ধরে একটু ভেজে নিতে হবে। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ অবধি খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে ভেজে নিতে হবে। তো দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে যখন খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে গুঁড়ো মশলার মিশ্রণটা দিয়ে দেবো। এই মশলাগুলো আমি আগে রেডি করে রেখেছিলাম। আর এইভাবে যদি মশলাগুলো আগে থেকে খুব সুন্দর করে একটু রেডি করে রাখা যায়, রান্নাটা করতে কিন্তু একদমই সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে একদম ঝাঁকানাকা করে রান্নাটা হয়ে যায়। টক দইয়ের মধ্যে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে একটু মিশিয়ে 5-7 মিনিট রেখে দিয়েছিলাম। সেই গুঁড়ো মশলার মিশ্রণটাকে দিয়ে দিলাম। আর মশলার বাটিটা ধুয়ে বেশ কিছুটা জল দিয়ে দিলাম। এর মধ্যে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আরও একবার খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিলাম। তারপরে আমি এর মধ্যে হাফ চামচ দিয়ে দিলাম চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। যেহেতু টক দই দিয়েছি, তার চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর এই রান্নাটা একটু হালকা মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু দারুণ লাগবে। খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে 3 থেকে 4 মিনিট সময় ধরে এই মশলাটাকে আরও একবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে, রান্নার টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। তো মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে। তারপরে আমি এর মধ্যে হাফ চামচ নিয়ে নিলাম কসুরি মেথি। কসুরি মেথিটাকে হাতের মধ্যে দিয়ে এইভাবে একটু ডলে দিতে হবে। আর কসুরি মেথিটাকে একটু এইভাবে ভালো করে নেড়েচেড়ে মেশাতে মেশাতেই দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে, পুরো রান্নাঘরটা একদম ঘ্রাণে ভরে যাবে। তো কসুরি মেথিটাকে দিয়ে মিনিটখানেক সময় ধরে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলুর পিসগুলোকে দিয়ে দিলাম। তারপরে ভেজে রাখা সয়াবিনগুলোকে দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছুকে এই মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে জাস্ট 2 মিনিট সময় ধরে এই আলু আর সয়াবিনটাকে মশলার সাথে একটু কষিয়ে নেব। তাহলে আলু আর সয়াবিনটা মশলার সাথে খুব সুন্দরভাবে মজে যাবে, যার কারণে এই রান্নার স্বাদ আরও 10 গুণ বেড়ে যাবে। তো খুব সুন্দর করে দেখো আলু আর সয়াবিনটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। এবারে ধামা চাপা দেবো, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 2 থেকে 3 মিনিট এইভাবে রেখে দেবো, যাতে আলু আর এই সয়াবিনটা মশলার মধ্যে খুব সুন্দরভাবে মজে যায়।
তো গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে ধামা চাপা দিয়ে 2-3 মিনিট রেখে দিয়েছিলাম, যার কারণে দেখো আলু আর সয়াবিনটা কিন্তু মশলার সাথে খুব সুন্দরভাবে মজে গেছে। তো ঢাকনাটা তুলে আরও একবার খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপরে এর মধ্যে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো গরম জল। জলটাকে আমি আগেই গরম করে রেখেছিলাম, তো এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে আবারও খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। ঝোলের পরিমাণটা তোমরা যে যেমন ঝোল রাখতে চাও সে অনুসারে এখানে গরম জলটা অ্যাড করে দেবে। তো পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি এই সময় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটাকে দিয়ে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাতে যেহেতু আমি টক দই ব্যবহার করেছি তাই লবণটা একটু পরে দিলাম। তো স্বাদ মতো লবণটাকে দিয়ে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু মিশিয়ে নিতে হবে। তারপরে আবারও ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে 5 থেকে 6 মিনিট সময় ধরে রান্নাটা করে নিতে হবে। তো ঢাকা দিয়ে 5-6 মিনিট সময় ধরে রান্নাটা করে নিয়েছি। মাঝখানে কিন্তু অবশ্যই 2-1 বার ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে, তাহলে ঝোলের টেস্টটা কিন্তু দারুণ লাগবে। আলুটা দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। 2-3 পিস আলুকে এইভাবে একটু খুন্তি দিয়ে ঘেটে দিতে হবে, তাহলে এই ডিম সয়াবিনের ঝোলটা খেতে আরও বেশি টেস্টি হবে। তো 2-3 পিস আলুকে একটু ঘেটে দিয়ে আরও একবার খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর এই সময় একটু চেক করে দেখতে হবে নুন মিষ্টি ঝাল সব ঠিকঠাক আছে কিনা। আমি একটু চেক করে দেখলাম মিষ্টির পরিমাণটা একটু কম মনে হলো, তাই এর মধ্যে সামান্য পরিমাণে একটু চিনি দিলাম আর তার সাথে বেশ কিছুটা দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি। ব্যাস, এর মধ্যে আর কিচ্ছু দিতে লাগবে না, যেহেতু গরম মশলা গোটা গরম মশলা আগেই আমি ফোড়নে দিয়েছিলাম, তাই এই সময় আর কোনো কিছু দিলাম না। শুধুমাত্র একটু ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে আবার একটু ধামা চাপা দেবো, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জাস্ট 2 মিনিটের জন্য একটু রান্নাটা করে নেব। এতে ধনেপাতাগুলো বেশ একটু নরম হয়ে যাবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো 2 মিনিট পরে ঢাকনাটা তুলে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিলেই কিন্তু ডিম সয়াবিনের দুর্দান্ত স্বাদের রেসিপিটা একদমই রেডি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। আর সার্ভ করতে করতে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আজকের এই ডিম সয়াবিনের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল, তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।